আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে তিনি রাজধানীর জাতিসংঘ কান্ট্রি টিম ইউএনসিটি বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন। এরপর নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি। এদিকে সংস্কার প্রস্তাবনা নিয়ে কিছুক্ষণের মধ্যেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। পরে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যৌথ সংবাদ সম্মেলন করবেন। 4 দিনের সফর শেষে কাল ঢাকা ছাড়বেন জাতিসংঘ মহাসচিবের। ধন্যবাদ জানাই। বাংলাদেশ এমন এক দেশ যা গণতন্ত্র, মানবাধিকার ও সবাইকে একসাথে নিয়ে সংস্কার করছে, আর এটা আমাদেরও লক্ষ্য। আমাদের উচিত কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামনে আছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাহিদ, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক কখন নাগাদ শুরু হতে পারে এবং কি কি বিষয় তুলে ধরতে পারে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে ইতিমধ্যেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে হোটেল কন্টিনেন্টালের বাইরে অবস্থান করছি। আপনার যদি আমি একটু দেখাতে চাই ভিতরে যে মিটিংটি যেখানে হচ্ছে এই কন্টিনেন্টালে, আপনি জানেন যে ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব ব্যস্ত সময় পার করছেন আজকের দিনটিতে, এবং এই যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বৈঠকে বিশেষ করে বাংলাদেশের যে জাতিসংঘের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা উন্নয়নের পাশাপাশি মানবাধিকার রক্ষা, এছাড়া যে গত জুলাই আগস্টের সহ বিগত সময়ে যে বিষয়গুলো ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে যে নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো, সেগুলো তুলে ধরা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া বাংলাদেশের সাথে জাতিসংঘের যে সম্পর্ক সেটিকে যেন আরও বেশি জোরালো করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা অপেক্ষা করছি গেটের বাইরে। কিছুক্ষণের মধ্যে হয়তো বৈঠকটি শেষ হয়ে যাবে এবং বৈঠক শেষ হলে আমরা বিএনপি মহাসচিব সহ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছেন, তারা বের হয়ে আসবেন এবং হয়তো তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। সেই জিনিসটি জানার জন্য আমরা অপেক্ষা করছি এবং সবগুলো গণমাধ্যমে এখানে আসলে অপেক্ষা করছেন যে মিটিংয়ে বা এই সভাতে আসলে জাতিসংঘ মহাসচিবের সাথে বিএনপির বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে আরো বিস্তারিত জানার জন্য। মিতু, জাহিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বইয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আপিলের রায় কাল। হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের উপর এ রায় ঘোষণা হতে পারে। বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। প্রায় 4 বছর আগে এ মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করা হয়। বিরোধী মত দমনে অতীতের বর্বরতাকেও হার মানিয়েছিল ফ্যাসিবাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো মামলা না থাকলেও তুলে নিয়ে করা হতো পাশবিক নির্যাতন। 2015 সালে বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকনকে 3 মাসেরও বেশি সময় অচেনা জায়গায় বন্দি রেখে করা হয় পাশবিক নির্যাতন। ভেঙে ফেলা হয় একটি হাত ও একটি পা। খোকনের উপর হওয়া সেই অমানবিক নির্যাতনের কথা জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। ছবি তুলেছেন মোহাম্মদ আলাউদ্দিন। সময়টা পার করা সেটা ছিল একদম তার চাইতে বেশি কষ্টে। 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপির যে নেতারা প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। 2015 সালের 6 মার্চ ধানমন্ডি থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। এরপর তার উপর শুরু হয় অমানবিক নির্যাতন। নিয়ে যাওয়ার সাথে সাথে বাজেভাবে নির্যাতন শুরু হলো। হকি স্টিক দিয়ে ইচ্ছা মতো পিটাতে শুরু করলো। একটা গামছা দিয়ে চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে তারপরে 2টা টুপি পরাই দিল।
মানে একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না। এভাবেই প্রায় 10 দিন 11 দিনের মতো প্রতিদিনই 2-3 বার করে এভাবে মারতো। ঘাড়ে একটা ইনজেকশন দিত, পানি পানি করে চিৎকার করলো, পানি দিত না। 3 মাস 17 দিন পর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। আমার সব সময় এটাই চিন্তা হতো যে আমার মনে হয় আর কখনো ফিরে যাওয়া হবে না, আমার মনে হয় আর কখনো সন্তানদের সাথে দেখা হবে না, সহযোদ্ধাদের সাথে দেখা হবে না। প্রায় 13 মাস অন্যায়ভাবে কারাভোগের পর জামিনে মুক্ত হন খোকন। তবে এখনও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে বেড়ায় তাকে। কিভাবে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা বা ভাই বোনরা এই সময়টা তারা প্রত্যেকটা মানুষ পুরো পাগল হয়ে গেছে। গুম খুনের অপরাজনীতি আর ফিরে না আসুক। আগামীর বাংলাদেশ সব মতের মানুষের জন্য নিরাপদ হোক, এই প্রত্যাশা তার। রাজনীতিক কর্মী সে যে দলেরই হোক, এই ধরনের মানে কারো প্রতি যেন নির্যাতন করা না হয়, যে নির্যাতনটা পুরো পরিবার ভোগ করে। গত 17 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে 5 বছরেরও বেশি সময় কারাভোগ করতে হয়েছে খোকনকে। তার মতো অসংখ্য নেতাকর্মীর এই ত্যাগের বিনিময়ে আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশা তার। আবার বাংলাদেশকে নতুন করে স্বপ্ন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। নারী নির্যাতন প্রতিরোধে তৈরি অ্যাপসে চাপ দিলেই মামলা হিসেবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে গণপরিবহনের নারী সুরক্ষায় চালু হলো এই অ্যাপস। এর নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। ঢাকা শহরে গণপরিবহনে নারীরা ইফটিজিং বা কোনো নির্যাতনের শিকার হলে অ্যাপস ব্যবহার করে জরুরি সেবা পাবে। রাজধানীর ডেইলি স্টার ভবনে অ্যাপসের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফৌজিয়া মুসলিম। এই সময় ডিএমপি কমিশনার বলেন, হেল্প অ্যাপসের মাধ্যমে কেউ অভিযোগ করলেই পুলিশ দ্রুত সহযোগিতা করবে এবং থানায় মামলা দেওয়া হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক ও সদস্য সচিব ইলিয়াস হোসেন। সংগঠন বলতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। আমি খুব ভালো করে জানি যে আমি এখানে আসার যে আমাদের এই প্রোগ্রামের আজকে যে কোনো নারী বা শিশু যখন ধর্ষিত এই অনুষ্ঠানের আয়োজন করছেন, এর জন্য অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। আমাদের কোনো আইনগত বাধা নেই। একটা মেয়ে যখন ধর্ষণ হয়, আসলে সে একা ধর্ষণ হয় না, পুরো দেশ, রাষ্ট্র, সবাই ধর্ষিত হয়। যে ভাবমূর্তিটা রাষ্ট্রের, সমাজের প্রকাশিত হয়, সেই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই রাষ্ট্র সমাজকে কাজ করতে হয়। ধর্ষণের ইস্যুটা শুধুমাত্র নারীর ইস্যু না, এটা রাষ্ট্রের ইস্যু, এটা সমাজের ইস্যু, এটা প্রতিটি প্রতিষ্ঠানের ইস্যু। ঈদ কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি। অনলাইনে মিলছে ট্রেনের শতভাগ টিকিট। 2.5 ঘন্টায় শেষ হয়েছে 25 মার্চের রেল টিকিট। এদিকে প্রতিবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে আগাম টিকিট কিনতে যাত্রীদের ভিড় থাকলেও এবার তেমন ভিড় দেখা যায়নি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত, সহায়তা করেছেন জাকারিয়া খান। শনিবার সকাল থেকে চলছে দ্বিতীয় দিনের মতো ঈদ যাত্রার টিকিট বিক্রি। তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ভিড় নেই। টিকিট কেনাবেচা কম বলছেন বাস শ্রমিকরা। আজকে রানিং টিকিট দিচ্ছি আমরা, কিন্তু আমাদের কোনো অ্যাডভান্স যাত্রী এখনো হইতেছে না। আর অ্যাডভান্স দিব আমরা, সেই আমরা বসে আছি রেডি হয়ে, কিন্তু লোক আসতেছে না এখনো কেউ। সিট খালি আছে, যদি কেউ চাই যদি নিতে ইচ্ছুক তারা নেবে, আর না নিলে নাই। এদিকে ট্রেনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, 25শে মার্চের টিকিট 2.5 ঘন্টায় শেষ হয়ে যায়। 25 তারিখের জন্য আজকে বিক্রি হবে 14,765টি। আমাদের সকাল 10টা 30 পর্যন্ত 13,716টা টিকিট আসন বিক্রি হয়ে গেছে। আমাদের চাহিদা আর সরবরাহ এক না, সরবরাহ থেকে চাহিদা অনেক বেশি। এখন চাহিদা বেশি থাকলে সেখানে অনেকে টিকিট কাটার জন্য বা টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবেন, এটা তো স্বাভাবিক বিষয়। ঈদে যাত্রী পরিবহনে রেল স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার ও টিকিটের কালোবাজারি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শাহাদাত হোসেন। স্টেশনের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আশিকুল আলম, RTV, ঢাকা।
আসিয়ার ধর্ষকদের বিচার 90 দিনের মধ্যেই হতে হবে। 91 দিনও যেন পার না হয় এ দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মাগুরার সেনাকুণ্ডি গোরস্থানে আসিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ধর্ষকের শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। বেশিরভাগ দোষী ছাড়া পেয়ে গেছে। পরে জারিয়া গ্রামে আসিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান। সেখানে তাদের সমবেদনা জানান জামাত আমির। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোতায়েন থাকবে 750 পুলিশ সদস্য। এ মহাসড়ক দিয়ে সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে যেতে এরই মধ্যে বাড়ানো হয়েছে পুলিশি টহল। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটারের 2 লেনের সড়কে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে এবার পুরো সড়কে 4 লেনে যানবাহন চলাচলে ব্যবস্থা নিতে কাজ করছে সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল হালিম। সড়ক পথে ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। বেপরোয়া গাড়ি চালানো, অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতা, যত্রতত্র পার্ক করে যাত্রী ওঠানো নামানোতে অনেক চালকই সড়কে শৃঙ্খলা মানেন না। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন ও সড়ক সংস্কারে খানাখন্দ তৈরি হওয়ায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের তৈরি হয় এ রুটে। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে 12 থেকে 15,000 যানবাহন চললেও ঈদের সময় তা দাঁড়ায় 50 থেকে 55,000-এ। এবার যানজটের আশঙ্কায় ঈদের আগেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে বলে জানান এই প্রকৌশলী। 13.6 কিলো রাস্তা আগামী 17 তারিখের মধ্যে আমরা ফুল কমপ্লিট করে গাড়ি যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেবো এবং আশা করছি গত ঈদে যেরকম যানজটের কিছুটা সমস্যা ছিল, এই যে এরকম যানজট হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। সড়কগুলো দ্রুত মেরামত করলে এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন যাত্রীরা। এছাড়া চালকরা বলছেন, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের সড়ক খুলে দিলে দুর্ভোগ অনেকটা কমে আসবে। পরিবার পরিজন নিয়ে বাড়ি যাতায়াত করি, আমাদের খুব ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার কাজটা দ্রুত শেষ হলে আমাদের যাতায়াতের জন্য একটু সুবিধা হবে। সরকারের কাছে এটাই আবেদন, যদি রাস্তাঘাটের কাজটা খুব দ্রুত শেষ করতো তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হতো। এই রাস্তার কাজ শেষ যতদিন না হবে ততদিন এটা আমাদের ভোগান্তি হবে। এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজটা খুব দ্রুত হলে আমাদের সুবিধা হতো। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোতায়েন থাকবে 750 পুলিশ সদস্য। সড়কে যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। টাঙ্গাইল জেলা পুলিশ এই কার্যক্রমের সাথে প্রায় 750 জনবল আমরা কাজ করব। সকলেই মাঠ পর্যায়ে আমরা থেকে এই যাত্রীদের নিরাপত্তা এবং তারা যাতে একটি স্বস্তিদায়ক পরিবেশে যেতে পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। সবার সহযোগিতায় এবারের ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নারীসহ 3 জন নিহত হয়েছে। সকালে কালিয়াকৈরে ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলা এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারীসহ 3 জন নিহত হন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা। 20 লক্ষ টাকার জাল টাকা ও তৈরির সরঞ্জাম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে রাজধানী মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলার সারাশি অভিযান তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ঈদ সামনে রেখে বাজারে জাল টাকা তৈরি করে আসার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। আমরা 3 জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 2 লক্ষ করে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের, বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে। এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরো 16 লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট। যেটা আবারও বেড়েছে চালের দাম।
মাসের ব্যবধানে প্রকারভেদে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। এছাড়া সবজির বাজার স্থিতিশীল। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ কিংবা আদা রসুনের মতো পণ্য আগের দরে পাওয়া গেলেও আগুন ঝরছে এলাচ সহ মশলাজাত পণ্যে। বিস্তারিত জানাচ্ছেন বিপুল দেবরায়। গেল সপ্তাহের তুলনায় আবারও বেড়েছে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম। রাজধানীর কাউরান বাজারের বিক্রেতারা বলছেন, গত এক মাসে মিনিকেট 70 থেকে বেড়ে 85 টাকা, আটাশ 55 থেকে বেড়ে 65 এবং পাইজাম বিক্রি হচ্ছে 50 থেকে বেড়ে 60 টাকায়। যে বাতের চাল মিনিকেট ছিল আপনি 75 টাকা, এখন 85 টাকা। যে আটাশ চাল ছিল 55, এখন 65। যে পাইজাম চাল ছিল আপনার 50, এখন 60 টাকা। আরও একটু কম হলে ভালো হয়, কারণ এখন ভালো চালটা কিনতে গেলে 80 টাকা, সেটা 70-এর মধ্যে হলে মনে হয় অনেকটাই ভালো হয়। শুধু চাল নয়, বেড়েছে মশলার দামও। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 3000 থেকে বেড়ে 5200 টাকা। তবে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি এখনো। 2800, 3000, 3200 টাকা এলাচ, এখন 5200 টাকা, অনেক দাম। শুধু জিরাটা একটু দাম কম আছে, আনার পাশাপাশি লবঙ্গ, দারুচিনি আগে ছিল কত আপনার 410-20 টাকা, এখন 500 টাকা পড়ে গেছে। এদিকে শীতকালীন কিছু সবজির দাম কম থাকলেও বেগুন, বরবটি, করলা সহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। এছাড়া মাছ মাংসের দাম রয়েছে গেল সপ্তাহের তুলনায় স্থিতিশীল। করলা 80 টাকা, ভেন্ডি 60 টাকা করে কেজি। 1 কেজি বেগুন যদি 100 টাকা দাম হয়, কাস্টমারে খাইতে কষ্ট না। এই যে চিকন বেগুনটা আগে আসলে 20 টাকা, 25 টাকা দাম। ক্রেতারা বলছেন, ডাল, চিনি সহ যে সকল পণ্যের দাম কমেছে তা আরও সহনীয় পর্যায়ে আসা উচিত। এখনো সহনীয় পর্যায়ে আসেনি, আমার আরও তদারকি দরকার। তদারক করছে, আরও প্রয়োজন আছে। একদম যেখানে থেকে একদম উৎপাদন হয়, যদি আমরা ওইভাবে পাই, তাহলে আমরা ভোক্তারা আর কি উপকারিত হব এবং স্বাভাবিক থাকবে। অন্যান্য জিনিসের দামও বেশি, তেলের দাম বাড়তি, চালের দাম বাড়তি। বাজার সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মার্চ 1971 অসহযোগ আন্দোলনের 8ম দিন ছিল। সরকারি আধা সরকারি অফিস আদালত বর্জন করা হয়। শাসক ইয়াহিয়া এদিন ঢাকায় আসেন। মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, উত্তাল মার্চেই স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন তারা। 26 মার্চ স্বাধীনতা ঘোষণার পরই তারা আগরতলায় প্রশিক্ষণ নেন। আব্দুস সালাম যুদ্ধ করেন 2 নম্বর সেক্টরে। আতিকা রহমানের রিপোর্ট। 1971 সালে 15 মার্চ ছিল লাগাতার অসহযোগ আন্দোলন। এই দিনেও শান্তিপূর্ণ সভা শোভাযাত্রা হয়। সরকারি আধা সরকারি অফিস আদালত বর্জন করে সর্বস্তরের মানুষ। প্রেসিডেন্ট ইয়াহিয়া কঠোর গোপনীয়তায় ঢাকায় আসেন। বেতার কেন্দ্রে সংগ্রাম কমিটি গঠন করা হয়। সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনে রূপ পায়। শিল্পাচার্য জয়নুল আবেদিনের মতো সাংবাদিক, সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন এবং অধ্যাপক মুনির চৌধুরী তাদের রাষ্ট্রীয় খেতাব বর্জন করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম 2 নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশ নেন। আগরতলার প্রশিক্ষণ শেষে যুদ্ধে অবতীর্ণ হয়। তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণা সবাইকে উদ্বুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। দীর্ঘদিনের শোষণ বঞ্চনা থেকে মুক্তির বিকল্প ছিল না। 25শে মার্চের যখন সে আঘাত আসলো, আমরা তখন ফকিরপুলে ছিলাম, কাছেই রাজারবাগ পুলিশ স্টেশন, উপরে টিন, নিচে বেড়া দিয়ে তৈরি করা। সেটা কিভাবে জ্বালিয়ে দেওয়া হলো। 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সময় যে ঘোষণা, সেটাকে জাতিকে উদ্বুদ্ধ করে। আসামের হাফলং, সেখান থেকে ট্রেনিং নিয়েছি আমরা। 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। সেটা হলো যে এই ঢাকা সিটি সহ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এই সাইডের এই সমস্ত এলাকাই হলো আমার যুদ্ধকালীন ক্ষেত্র। 2025 সালে এসেও মুক্তিযোদ্ধাদের অনেক স্বপ্ন পূরণ হয়নি এমন মন্তব্য করে আব্দুস সালাম বলেন, এখনো বৈষম্য দূর হয়নি, গণতন্ত্রের লড়াই শেষ হয়নি। সে একই স্লোগান কিন্তু 90-ও দিতে হয়েছে, এই একই স্লোগান কিন্তু 24-ও দিতে হয়েছে। স্বাধীনতার এতগুলো বছর পরেও গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। রাজনীতিটা প্রাতিষ্ঠানিক করতে পারি, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে আমরা দিতে পারি নাই। এইবার 24-এর এই অভ্যুত্থানের মধ্য দিয়েও সব শ্রেণীর লোকরাই কিন্তু তাদের আবার রক্ত দিয়েছে। এই পরিবর্তনের পরেও যাতে আবার গণতন্ত্রের জন্য আবার লড়াই করতে না হয়। সুষ্ঠু নির্বাচন ও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি রাজনৈতিক সরকারের অধীনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানালেন তিনি।
আতিকা রহমান, RTV, ঢাকা। এখন থেকে ছাত্রদল আর কোনো লেজুর ভিত্তিক রাজনীতি করবে না বলে মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করে কথা জানান তিনি। ছাত্র রাজনীতিতে মেধার বিকাশ এবং ঐতিহ্য ধরে রাখতে ছাত্রদল কাজ করছে বলেও জানান অ্যানি। হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় 1023 জন অংশগ্রহণ করছে। আজ থেকেই বাছাই পর্বের মাধ্যমে শুরু হলো এই প্রতিযোগিতা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।